বিএনপি শপথ গ্রহণের পরেই কঠিন বিপদে পড়ে গেছে জামাত এবং এনসিপি। এইদিকে সেনাপ্রধানও কঠিন অ্যাকশন নিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। সামগ্রিক ভাষায় যেটা বলা যায় যে তারা স্মরণকালে সেরা ফলাফল করেছে। জামাত 68টা আসন একা পেয়েছে। এটা জামাতের অনেকেই জামাতের ব্যাপারে কল্পনা করেননি সেই রেজাল্টটা হয়েছে। এর আগে জামাতের সর্বোচ্চ আসন ছিল 18 থেকে 68 হয়েছে, তার মানে 50টা আসন বেড়েছে। বোঝাই যাচ্ছে যে বিকালবেলায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে। এই যখন খবর, তখন অন্য খবর হচ্ছে জামাতের পর জামাত বলেছে যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ না নিলে তারাও শপথ নেবে না। এখন এনসিপিও শপথ নেওয়ার কথা। নির্বাচনের পরদিন থেকে দেশের নানা জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনেকগুলো দলীয় কার্যালয় খোলা শুরু হয়েছে। 13 ফেব্রুয়ারি থেকে গত 3 দিনে কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটিতে আবার পাল্টা হামলা হয়েছে। প্রশ্ন হলো, নির্বাচনের পরপরই এমন তৎপরতা শুরু হলো কিভাবে? এখনো কাগজে কলমে অন্তর্বর্তী সরকারের প্রশাসন বলবৎ আছে। যে প্রশাসন আওয়ামী লীগের বিরুদ্ধে জেল হান্ট অপারেশন চালিয়েছিল, হরে দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে পুরেছে, সে প্রশাসন কেন চুপ করে আছে? ক্ষমতায় বসে যারা জুলুম করেন, আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কর্মীদের মধ্যে বা নেতাদের মধ্যে একটা প্রবণতা আছে বা প্রশাসনও এটা ঘটে, মনে হয় যে যেই সরকারটা বসছে এই টার্ম ছেদ হবে না, উনারাই সারা জীবন থাকবে, দেশের মানুষ তাদেরকে ভোট দেবে। কিন্তু এই দেশ ইতিহাস সাক্ষী, জোর করে ক্ষমতায় না থাকলে এক সরকার দুইবার টিকে নাই কখনো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। নির্বাচনের পরদিন থেকে দেশের নানা জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনেকগুলো দলীয় কার্যালয় খোলা শুরু হয়েছে। 13 ফেব্রুয়ারি থেকে গত 3 দিনে কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটিতে আবার পাল্টা হামলা হয়েছে। প্রশ্ন হলো, নির্বাচনের পরপরই এমন তৎপরতা শুরু হলো কিভাবে? এখনো কাগজে কলমে অন্তর্বর্তী সরকারের প্রশাসন বলবৎ আছে। যে প্রশাসন আওয়ামী লীগের বিরুদ্ধে জেল হান্ট অপারেশন চালিয়েছিল, হরে দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে পুরেছে, সে প্রশাসন কেন চুপ করে আছে? তার চেয়ে বড় প্রশ্ন হলো, সামনের দিনগুলোতে বিএনপি সরকার আওয়ামী লীগকে কিভাবে সামলাবে? বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি কিভাবে? আওয়ামী লীগ ও বিএনপির কয়েকটি সূত্র বলছে, দেশে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের সাথে কথা বলেছেন। সেসব আলোচনায় কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম চালু করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে দল দুটির দুজন শীর্ষ নেতা নিশ্চিত করেছেন। জানা গেছে, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও সকল দলের রাজনৈতিক কার্যক্রম অবাধে চালাতে দেওয়ার সুপারিশ করা হয়েছে তারেক রহমানের কাছে। মার্চে বাংলাদেশে আসতে পারেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তার আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে ভারতের সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে চায় না বিএনপি, সে ইঙ্গিত তা হিন্দুকে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। গত শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে এখনো অনেকে আওয়ামী লীগের সমর্থক, তাদের কিভাবে রিকনসিলিয়েশন বা পুনর্বাসন করা হতে পারে? জবাবে তারেক রহমান সংক্ষিপ্ত একটু উত্তর দেন। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভি বলছে, উত্তরটি সংক্ষিপ্ত হলেও বেশ অর্থবহ। এনটিভির প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাস্তবতা হলো আওয়ামী লীগের এখনো উল্লেখযোগ্য পরিমাণে ভোটার রয়েছে। ব্যালটে দলটির অনুপস্থিতিতে তাদের সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে ঝুঁকেছে। দেশি বিদেশি নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থাগুলো তাদের রিপোর্টে একথা বলেছে। সবশেষ 16 ফেব্রুয়ারি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হলো কিনা এ নিয়ে আরো প্রশ্ন উঠবে। এনডিটিভি বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটের বড় অংশ বিএনপির ঝুলেতে গেছে। যদিও দলটি ভোট বর্জনের ডাক দিয়েছিল। যারা ভোট দিতে চেয়েছেন তাদের সামনে কার্যত দুটি বিকল্প ছিল, বিএনপি অথবা বাংলাদেশ জামাত ইসলামী। অধিকাংশ ভোটার বেছে নিয়েছেন বিএনপিকে। এনডিটিভির দাবি, এই যে ভোট একদিকে ঘুরে যাওয়ার ব্যাপারটা ঘটেছে, এর পিছনে একটি প্রধান কারণ হলো জাতীয় পরিচয়ের প্রশ্ন। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই 1971 সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে। বিপরীতে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং স্বাধীনতার পরও তাদের অবস্থান নিয়ে বিতর্ক রয়ে গেছে। ফলে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী ভিত্তিকে অগ্রাধিকার দেওয়া ভোটারদের একাংশের কাছে দলটি সন্দেহের চোখে দেখা হয়। এনটিভি বলছে, সংখ্যালঘু ভোটারদের মধ্যেও বিএনপি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যারা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলে পরিচিত। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে একটি ষড়যন্ত্র তত্ত্ব বিএনপির পক্ষে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। 2024 সালের আন্দোলনকে অনেকে স্বতঃস্ফূর্ত মনে করলেও পরবর্তী সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অনেকেই ডিপ স্টেটের প্রভাব হিসেবে দেখছেন।
ভবিষ্যতে যে কোনো দল একইভাবে রাজনৈতিক অঙ্গন থেকে বাদ পড়তে পারে এমন আশঙ্কা থেকে অনেক ভোটার স্থিতিশীলতার স্বার্থে বিএনপিকে সমর্থন দিয়েছেন বলে মনে করছে এনটিভি। ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে, আওয়ামী লীগের ভোটার অধ্যুষিত এলাকাগুলোতে কৌশলগত প্রচার, ভাসমান ভোটারদের লক্ষ্য করে পরিকল্পিত যোগাযোগ কোনো কিছুই ভাগ্যের উপর ছেড়ে দেয়নি বিএনপি। সুইং ভোটার ও আওয়ামী লীগ সমর্থকদের নিজেদের পক্ষে টানতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয় যাতে জামাতের বদলে বিএনপি হয়ে ওঠে তাদের পছন্দ। এখন সরকার ঘোষণার পর সত্যিকার আইনের শাসন জারি করা চাই বিএনপি ও তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এনটিভির বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকারকে এখন সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে হবে। একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপি সহ একটি গ্রুপের বিরোধিতা, অন্যদিকে শেখ হাসিনার পতনের পর যে নির্বিচারে রাজনৈতিক হামলা করার প্রবণতা দেখা গিয়েছিল সেই চক্রে না জড়ানো। এই দুয়ের মধ্যে সমন্বয় হবে বড় চ্যালেঞ্জ। ভুয়া ও হয়রানিমূলক মামলা বাতিলের পাশাপাশি সহিংসতায় প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করাও জরুরি হবে। দর্শক, গত 18 মাস ধরে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক এলাকাতেই নির্বাচনের পরদিন থেকেই দলীয় কার্যালয় খোলা শুরু করেছে। শুরুটা হয় পঞ্চগড় জেলায়। 13 ফেব্রুয়ারি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান। উপজেলার চাকলাহাট বাজারে এই ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্বাচনের 2 দিন পর ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়েছে একটি দল। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানান। শনিবার দুপুরের পর 7-8 জনের একটি দল আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসে, যে ভবনে বছর দেড়েক ধরে ঝুলতে দেখা গেছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা একটি ব্যানার। 15 ফেব্রুয়ারি খুলনায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টাঙিয়ে পুষ্পমাল্য পরান নেতাকর্মীরা। এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন তারা। খবর পেয়ে সন্ধ্যায় রেড জুলাই নামে একটি সংগঠনের লোকজন এসে তা ভাঙচুর অপসারণ করে। পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, 2024 সালের 4 আগস্ট জুলাই আন্দোলনের সময় জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে কার্যালয়টি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। একই দিনে দিনাজপুর জেলা আওয়ামী লীগের অফিস খুলেছে। সকাল 10টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় 40-50 জন দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী কার্যালয়ে এসে অবস্থান নেন। এই সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে ভগ্ন প্রায় অফিসে ঢোকেন। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর তারা চলে যান। ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের কার্যক্রমের উদ্বোধন করা হয়। দীর্ঘ 18 মাস পর পটুয়াখালীর 10 মিনা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে 16 ফেব্রুয়ারি। সোমবার সকাল 7টার দিকে উপজেলার নলখোলা বাজারে বন্ধ থাকা কার্যালয়টির তালা খোলেন উপজেলা বাংলাদেশ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কার্যালয়ের সামনে জড়ো হয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। পরে কার্যালয়ের ভিতরে ও বাইরে দীর্ঘ 18 মাস পর 10 মিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুভ উদ্বোধন শীর্ষক একটি ব্যানার টাঙানো হয়। 2024 সালের 5 আগস্ট বিকেলে 10 মিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। পাবনায় দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন নারী নেত্রী গিয়ে জাতীয় পতাকা উড়িয়েছেন। চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন তোস্ত বিল্ডিং এর উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাইনবোর্ড টাঙিয়েছেন নেতাকর্মীরা। 16 ফেব্রুয়ারি বিকেলে ওই কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড লাগান উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকতুল আনাম এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুস। এ সময় তাদের সঙ্গে আরো কয়েক নেতাকর্মী ভবনটিতে অবস্থান করেছেন। এতদিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওই অফিসটি দখল করে রেখেছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ লেখা স্টিকার কার্যালয়ের দরজার উপর লাগিয়ে দিচ্ছেন। গত বছর 21 অক্টোবর ওই ভবনের 4র্থ তলায় উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছিল একদল যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই দিনের ভিডিওতে দেখা যায় একদল যুবক কার্যালয়টির বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করেছে। গত রোববার নগরের লালদিঘির পারে সড়কের পাশের দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি মুরাল ধুয়ে মুছে পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দৈনিক প্রথম আলোর খবর বলা হয়েছে, বরগুনার বেতাগী উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয় তালা ভেঙে নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। সোমবার বেলা 3টার দিকে বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের নেতারা ঢুকেন। এই সময় তারা কার্যালয়ের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙান। এরপর দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথম আলোর খবরে বলা হয়েছে, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বেতাগী আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করা হয়। এরপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এসব নেতাকর্মীদের অনেকেই আবার সরব হয়েছেন। বগুড়ায় দলীয় কার্যালয়ে পতাকা টাঙানো হয়েছে। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে থেকে বিএনপির শীর্ষ নেতাদের একটি অংশের সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যোগাযোগ ছিল। নির্বাচনের পর সেটি আরো বেড়েছে। ইতিমধ্যে দল দুটির শীর্ষ পর্যায়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে আলাপ হয়েছে। বিশেষ করে নির্বাচনের পর যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন করা না হয় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি হাইকমান্ড থেকে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়েও নির্দেশ দেওয়া হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন আকন্দকে মারধরের ঘটনায় শামীম হোসেন নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। অন্যদিকে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিবেদনে আওয়ামী লীগ সহ সকল দল যাতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে সে সুপারিশ করেছে। আবার বাংলাদেশের নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য মার্চের প্রথম সপ্তাহে ঢাকা আসতে পারেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তিনি 6 থেকে 9 মার্চ ঢাকায় সফর করার কথা রয়েছে। পল কাপুর ঢাকায় আসার আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে করণীয় ঠিক করার ব্যাপারে এক ধরনের চাপ আছে নতুন সরকারের উপর।
নির্বাচনের আগে এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলেছেন। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ছাড়া আরেকটি বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু। সূত্রগুলো বলছে, ভারত ও শেখ হাসিনা ইস্যুতে বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের পথে আসবে না, সে ইঙ্গিত ইতিমধ্যে হিন্দুকে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 16 ফেব্রুয়ারি ভারতীয় এই গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করতে পারবে না। যারা যুদ্ধের কথা বলেন তারা পাগলের মতো কথা বলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক বিষয়ে আটকে থাকবে না এবং শেখ হাসিনার ভারতের অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হবে না বলে মনে করছেন বিএনপি মহাসচিব। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠালেও তা বাণিজ্য সম্পর্ক সহ বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে না। নতুন সরকার আরো ভালো সম্পর্ক করতে চায়। মির্জা ফখরুল মনে করিয়ে দেন, 1975 সালের আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা যখন ভারতে অবস্থান করছিলেন, সেই সময় ভারত সফর করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভারতের তখনকার প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ঢাকায় এসেছিলেন। তিনি বলেন, 1980 সালের জানুয়ারিতে জিয়াউর রহমান দিল্লি সফর করে ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সূত্রগুলো বলছে, বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনার ইস্যুটিকে এক পাশে সরিয়ে রেখে আপাতত এই বছরের মধ্যে গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়টি সামনে আনতে চায়, পাশাপাশি সীমান্ত সমস্যা ও বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো দূর করে ফেলতে চায়। তবে সরকারকে আওয়ামী লীগ ইস্যুতে তাড়াতাড়ি একটি সিদ্ধান্ত যে নিতে হবে সেটি বোঝাই যাচ্ছে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সুতরাং বোঝাই যাচ্ছে যে বিকালবেলায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে। এই যখন খবর, তখন অন্য খবর হচ্ছে জামাতের পর। জামাত বলেছে যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ না নিলে তারাও শপথ নেবে না। এখন এনসিপিও শপথ নেওয়ার কথা ভাবছে। মঙ্গলবার 12টায় তাদের এই শপথ নেওয়ার কথা রয়েছে। মনিরা শারমিন বলেছেন যে বিএনপি সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়ায় এনসিপি 6 সংসদ সদস্য শপথ নাও নিতে পারে। তো তার মানে জামাত যেটা করবে, জামাতের সাথে সাথে স্বাভাবিকভাবেই তার জোটের অন্যতম সদস্য হচ্ছে এনসিপি সেটাই করবেন। তাহলে কি দাঁড়াবে শেষ পর্যন্ত যদি শপথ না নেয়? এটা বলা যেতে পারে যে সংসদ শুরু না হতেই, এখনো আজকে তো শপথের একটা অংশ, এই ত্রয়োদশ জাতীয় সংসদের একটা অংশ শপথ, সেই শপথটাও কিন্তু শুধু বিএনপি নিয়েছে, তার মানে একটা অংশ। আরেকটা অংশ বিরোধী দল হিসেবে জামাত বা অন্যান্যরা এখনো যেহেতু শপথ নেয়নি এবং নেবে না বলছে এখন পর্যন্ত। আমি আপনাদের সাথে কথা বলছি বাংলাদেশ সময় 11টা 45 তাহলে কি হতে যাচ্ছে? নতুন করে সংকট শুরু হতে যাচ্ছে এবং আজকে পর্যন্ত আসতে একটা লম্বা সময় অতিক্রম করতে হয়েছে বিএনপি, জামাত সহ অন্যদেরকে। একটা লম্বা লড়াই, সংগ্রাম, ত্যাগ, রক্তক্ষয়, অনেক কিছুই ঘটেছে। একটা ঐতিহাসিক গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। গণঅভ্যুত্থানের মাত্রা এমনই ছিল যে আওয়ামী লীগ সরকারের শুধু পতন হয়নি, আওয়ামী লীগের প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন, অন্যান্য নেতারাও পালিয়ে গেছেন। এমন এক প্রেক্ষাপটে তারপরে ডক্টর ইউনূসের শাসনের পর স্বাভাবিকভাবেই অনুভূত হচ্ছিল অনেকদিন থেকেই একটা নির্বাচিত সংসদ যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, শাসনতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ ফিরতে পারে। সেই ফিরি করতে করতে লম্বা সময় অতিবাহিত হয়েছে। অতিবাহিত হওয়ার পর 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার মধ্যে দিয়ে অনেক হাফ ছেড়ে দিচ্ছে এবং সেখানে ঐতিহাসিক ফলাফল, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, ভূমিধস বিজয়, পাশাপাশি জামাতের এই প্রথমবারের মতন একটি বিশাল বিজয় নিয়ে তারা সংসদে এসছে। কিন্তু সংসদের শপথ অনুষ্ঠানকে ঘিরে গতকাল থেকে যে গুঞ্জন সঞ্চারিত হচ্ছিল, শেষ পর্যন্ত সেটি প্রমাণিত হলো। ব্যতিক্রমী একটা দৃষ্টান্ত যে শপথ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সালাউদ্দিন আহমেদ দলের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়েছেন যে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে তারা শপথ নেবে না, কারণ এই পুরো বিষয়টি সংবিধানের অংশ না, সংবিধানে লেখা নেই যে কিভাবে এই ধরনের শপথ অনুষ্ঠান হবে। সুতরাং এই বিষয়টি নির্ধারিত হওয়ার পর তারা পদক্ষেপ নেবে। এই খবরটি পৌঁছানোর সাথে সাথে বা ছড়িয়ে পড়ার সাথে সাথে জামাত সিদ্ধান্ত নিয়েছে তারা শপথ নেবে না, যদিও তারা সবাই শপথ নিতে এসেছেন। এনসিপি সদস্যদেরও দেখা গেছে যে সংসদ ভবনে ঢুকতে। এখন শেষ পর্যন্ত যদি জামাত জোট শপথ না নেয় তাহলে কি হবে সেটি দেখার জন্য অবশ্যই আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দর্শক, আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজ শেষ হচ্ছে, মেয়াদ শেষ হচ্ছে। নতুন সরকার আজকেই দায়িত্ব নিতে চলেছে। আজকেই শপথের মাধ্যমে নতুন সরকারের আগমন, পুরনো সরকারের বিদায়। 1.5 বছরেই সরকারকে বিদায় যখন নিতে হচ্ছে, আমরা বিভিন্নভাবে বুঝতে পেরেছিলাম যে এই সরকার আরও অনেক দিন ক্ষমতায় থাকতে চায় এবং এই সরকারকে আরও অনেক দিন ক্ষমতায় রাখার মেকানিজমও করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো ব্যর্থ হয়েছে। নতুন সরকার ক্ষমতায় যাওয়ার প্রাক্কালে গত রাতে আমরা
দেখেছি এই সরকারের সর্বশেষ নতুন নাটক। সেই নাটক হচ্ছে এনসিপি নির্বাচনের পরে, নির্বাচনের ভরাডুবির পরে জুলাই সনদে গিয়ে স্বাক্ষর করেছে এবং সেখানে আমরা দেখেছি যে সরকারের যে ছাপা কাগজ, যে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছে সব দলগুলো, যদিও এই অঙ্গীকারনামা পরিবর্তন না করেই দলগুলোকে স্বাক্ষর করানো হয়েছিল, সেই অঙ্গীকারনামায় এনসিপি আমরা দেখেছি নতুন করে এবার হাতে লিখেছে, 1 লাইনের বেশি নতুন করে হাতে লিখেছে। আপনারা তাদের স্বাক্ষরের অঙ্গীকারনামার এই কপিটা দেখে নিন। সেখানে তারা নিচের দিকে হাতে লিখেছে, নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে গণভোটের গণরায়ের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে তারা সই করলেন। নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন তারা সই করলেন। কি বলছেন আবারও বলি, নোট অফ ডিসেন্টে ব্যতি রেখে গণভোটের গণরায়ের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে। এখন এই কথা তিনি তারা যে হাতে লিখেছেন, হাতে লিখতে দেওয়ার এই স্কোপটা তাদেরকে এক্সট্রা করে দেওয়া হলো কেন? একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে তারা আদতে কি বোঝাতে চাচ্ছেন? নোট অফ ডিসেন্ট যে দলগুলোর দেয়া রয়েছে সেই পয়েন্টগুলো বাদ দিয়ে বিএনপি তাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে, নাকি নোট অফ ডিসেন্ট কার্যকর হবে না? গণরায় এসেছে সেহেতু সমস্ত জুলাই সনদই বাস্তবায়ন করতে হবে। কনফিউজিং। কিন্তু প্রথম আলো আবার বলছে যে পূর্ণাঙ্গভাবে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে পূর্ণাঙ্গভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বিএনপিকে, সেই দাবি জানানো হয়েছে। যাজ্ঞা মানে বর্তমান সরকার মানে ইন্টারিম গভর্নমেন্টের শেষ বেলাতে এসে, শেষ রাতে এসে একটা নতুন নাটক আমরা দেখলাম এবং নাটক আরও হয়েছে। বিদায়ী ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। আমি ব্যক্তিগতভাবে ভাবছিলাম যে জাতির উদ্দেশ্যে ভাষণটা আবার কখন দেবেন তিনি, এবং তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে এই সরকারের সব থেকে বড় অর্জন হচ্ছে জুলাই সনদ, এবং সেই অর্জনটাই মোটামুটি ভণ্ডুল হতে যে চলেছে সেটা আমরা বুঝতে পারছি। বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় জুলাই সনদকে এক ধরনের অকার্যকর করে ফেলতে পারে। এবং আজকে যখন শপথ হচ্ছে তখন আলী রিয়াজের উদ্ভাবন করা ওই 180 দিনের সংবিধান গণপরিষদ, সংবিধান সংশোধন পরিষদ হিসেবে আলাদা শপথ নেওয়া, 2টা শপথ নেওয়া, এই 2টা শপথের ব্যাপারেও এনসিপি গত রাতে বলেছে 2টা শপথ হবে, 2টা শপথ নিতে হবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যদি সংবিধান সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে হবে। সংবিধান অ্যাকসেপ্ট করছে না, তার মানে 2টা শপথ আজকে হচ্ছে না বলেই মুখ ধরে নেওয়া যায়। এখন এই যে সরকারটা বিদায় নিতে চলেছে, সেই সরকারকে আপনি কি নামে ডাকতে পারেন, সেই সরকারকে আপনি কি উপাধি দিতে পারেন, সেই ইন্টারেস্টিং আলাপটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। ইন্টারেস্টিং আলাপে আপনি সরকারকে কি নামে আখ্যা দিচ্ছেন? যদিও সরকারের প্রধান উপদেষ্টার সর্বশেষ ভাষণে জুলাই সনদকে সব থেকে বড় সাফল্য বলা হচ্ছে, আপনি ব্যক্তিগতভাবে দেশের নাগরিক হিসেবে এই সরকারকে কি নামে ডাকতে পারেন? এই আলোচনাটা অনেকভাবে অনেক দিকে হচ্ছে। চলুন এই ইন্টারেস্টিং ব্যাপারটা একটু আলোচনা করে দেখি যে এই সরকারকে আমরা কি নামে ডাকতে পারি, কিংবা এই সরকারকে আমরা কি উপাধি দিতে পারি যে সরকারের বিদায়ে নতুন সরকার বিএনপি ক্ষমতা নিতে চলেছে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং আলোচনাই থাকবে। দর্শক, বলছিলাম এই সরকারকে আমরা কি নামে আখ্যায়িত করতে পারি। যত পয়েন্ট মানে আমার সংগ্রহে এসেছে, মানে বিভিন্ন জনের সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে গত 1.5 বছর ধরে যে আলোচনাগুলো হয়েছে, সেই আলোচনাগুলোর যদি সামারি করি, আমরা এক ধরনের সামারি করেছি। সেই সামারিতে যে আখ্যাগুলো এই সরকারকে জনগণ দিয়েছে অলরেডি এবং দিচ্ছে, নানাভাবে আলোচনা হচ্ছে, আপনিও এই ব্যাপারগুলো, এই বাক্য, এই শব্দগুলো ব্যবহার করে এই সরকারকে আখ্যা দিতে পারেন কিনা আপনি ভেবে দেখতে পারেন। কি নামে আখ্যা দিতে পারেন এই সরকারকে? প্রথমে এই সরকারকে মবের সরকার বলতে পারেন, কারণ গত 1.5 বছরে এই সরকার প্রাতিষ্ঠানিকভাবে মবকে প্রতিষ্ঠিত করেছে। মবের সরকার বলতে পারেন। আপনি এই সরকারকে মাজার ভাঙা সরকার বলতে পারেন। শতাধিক মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, মাজারে মব তৈরি করা হয়েছে এবং এক ধরনের ভীতির সৃষ্টি করা হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাজার ভাঙা হয়েছে এবং নুরাল পাগলার মাজারে তার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ইতিহাসের নৃশংসতম ঘটনাও ঘটানো হয়েছে। সুতরাং আপনি এই সরকারকে মাজার ভাঙার সরকার বলতে পারেন। এই সরকারকে ড্রোনের সরকার বলতে পারেন। এই সরকার বিভিন্ন অকেশনে ড্রোন শো করেছে এবং ড্রোন শো করে নানা ধরনের নিজেদের পছন্দের বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছে এবং সেই ড্রোন শোয়ের নেতৃত্ব দিয়েছেন এই সরকারের সব থেকে সফল উপদেষ্টা হিসেবে নিজেকে যিনি দাবি করেন, সেই মোস্তফা সরওয়ার ফারুকী। এই সরকারকে আপনি নারীদেরকে সাইড লাইনে রাখার সরকার বলতে পারেন। কিভাবে বলতে পারেন? এই সরকার একটা নারী কমিশন তৈরি করেছিল, সেই কমিশনের রিপোর্ট মানে ডিপ ফ্রিজে চলে গেছে, সেই রিপোর্ট আমরা আর দেখিনি এবং নারীদেরকে ধর্মান্ধ বাংলাদেশের গোষ্ঠী তারা সোহরাওয়ার্দী উদ্যানে কি আখ্যা দিয়েছে সেগুলো আমরা জানি, যেগুলো সরকার একেবারে নীরবে সহ্য করেছে এবং সর্বশেষ নির্বাচনের আগেও নারীদেরকে যেভাবে আখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে, যে আলোচনাগুলো হয়েছে এবং সরকারের ঐক্যমত্য কমিশনেও দেখেছি কোনো নারীর কোনো অংশগ্রহণ নেই। সেখানেও প্রমাণ হয়েছে যে এই সরকার মোটামুটি নারীদের সাইড লাইনে রাখার সরকার। অথচ বাংলাদেশের নারীদের সংখ্যা 51%-এরও বেশি। এই সরকারকে আপনি মন্দির ভাঙা সরকার বলতে পারেন, কারণ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গত 1 বছরে মানে ডিসেম্বর পর্যন্ত, 25 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 2900 সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। শতাধিক মন্দির ভাঙার দাবি করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন রিপোর্টে 98টি মন্দির ভাঙার ঘটনার ব্যাপার উঠে আসতে দেখেছি আমরা, কিন্তু সরকারের পক্ষ থেকে 38টা স্বীকার করা হয়েছে। 38টা সরকার স্বীকার করেছে এবং সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি খিলক্ষেতে একটি মন্দির বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে, সেখানে প্রতিমা পর্যন্ত গুড়িয়ে দিতে দেখেছি আমরা। আন্তর্জাতিকভাবে নানাভাবে বলা হয়েছে সাম্প্রদায়িক সহিংসতার কথা, কিন্তু সরকার অস্বীকার করেছে। আপনি এই সরকারকে মন্দির ভাঙার সরকারও বলতে পারেন।
আপনি এই সরকারকে গুপ্ত সরকার বলতে পারেন, কারণ গত 1.5 বছরে গুপ্ত না সুপ্ত এই ব্যাপার নিয়ে, গুপ্ত রাজনীতি, গুপ্ত থাকা এই ব্যাপারগুলো নিয়ে সব থেকে বেশি আলোচনা যেগুলো হয়েছে তার মধ্যে এটা অন্যতম। এবং আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও বিভিন্ন জনসভায়, নির্বাচনী জনসভায় গুপ্ত এই শব্দ নিয়ে মজা করতে দেখেছি। সুতরাং এই সরকারকে আপনি গুপ্ত সরকারও বলতে পারেন, এই সরকারকে অভিমানী সরকার বলতে পারেন। অভিমানে আমাদের প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন, সেই অভিমান ভাঙাতে ছুটে গিয়েছিলেন আমাদের রাজনীতিবিদরা এবং ডেইলি স্টারের সম্পাদক পত্রিকায় কলাম লিখে আহ্বান জানিয়েছিলেন প্লিজ আপনি পদত্যাগ করবেন না। সুতরাং এই সরকারকে আপনি অভিমানী সরকার বলতে পারেন, এই সরকারকে বিবৃতির সরকার বলতে পারেন। ইতিহাসের শ্রেষ্ঠ বিবৃতিদাতা হিসেবে আমরা দেখেছি এই সরকারকে, মানে শুধুমাত্র বিবৃতিই দিয়ে গেছে এবং তাদের একটা ফেসবুক পেজ ছিল, সেই পেজে মানে যে রকম মার্কেটিং করা হয়েছে, সেই মার্কেটিং পৃথিবীর ইতিহাসে কোনো সরকার এত অল্প সময়ে এত মার্কেটিং করেছে কিনা সেই ব্যাপারে গবেষণা রীতিমতো করা যেতে পারে। সুতরাং আপনি বিবৃতি সরকার বলতে পারেন, ফেসবুক পোস্ট ডিলিটের সরকার বলতে পারেন। এই সরকার বিভিন্ন সময় আমরা দেখেছি ফেসবুক পোস্ট দিয়েছে আবার সেটা ডিলিট করেছে, বিভিন্ন হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে। সুতরাং এটা আপনারা বলতে পারেন। আপনি বলতে পারেন জাতির উদ্দেশ্যে ভাষণের সরকার, যেটা গত রাতেও আমরা দেখেছি সর্বশেষ জাতির উদ্দেশ্যে বিদায় নিচ্ছেন, তবুও জাতির উদ্দেশ্যে কিছু বলতে হবে। কোনো একটা অপশন তৈরি হলো, ছোটখাটো ইস্যু, যে জাতির উদ্দেশ্যে ভাষণ। জাতির উদ্দেশ্যে ভাষণ পৃথিবীর কোনো সরকার প্রধান এত দিয়েছে এই অল্প সময়ে এরকম কোনো নজির নেই, বাংলাদেশে তো নেই। সুতরাং আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ সরকারও বলতে পারেন। আপনি এই সরকারকে বলতে পারেন 45 পাতার সিভির সরকার। 45 পাতার সিভির সরকার কিভাবে বলতে পারেন? আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে নিয়ে প্রচার করা হয়েছিল, তার সিভি পড়তেই নাকি একজন মানুষের একদিন সময় লাগবে, তার 45 পাতার সিভি। তার কার্যক্রম পরবর্তীতে আমরা দেখেছি যে একটা দলের পক্ষে তিনি কিভাবে কার্যক্রম করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা সাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয় তৈরি করতে কিভাবে সহযোগিতা করেছেন। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।